শুভেচ্ছা জানাচ্ছি যারা সেরা সংগঠক হয়েছেন। বই পড়া জিনিসটা অত সোজা নয়। অনেকেই বলেন যে আমাদের ছেলেপেলেরা বই পড়তে চায় না। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন যে হিন্দু ধর্মে 4টা শ্রেণী আছে। সবচেয়ে নিচে আছে শূদ্র, তাদের কাজ হচ্ছে উপরের 3 শ্রেণীর যথাসম্ভব সেবা করা। যত সেবা করতে পারবে তার স্বর্গ তত ভালো হবে। তার উপরে আছে বৈশ্য। বৈশ্য মানে ব্যবসায়ী। ব্যবসায়ীরা খাটতে খাটতে শেষ হয়ে যায়। আপনারা যে কোনো ব্যবসায়ীর জীবন দেখবেন যে কী পরিমাণ নির্দয় শ্রম তাদের করতে হয়। আমরা তাদের টাকাটাই দেখি, তাদের শ্রমের অংশটা দেখি না। তার উপরে থাকে ক্ষত্রিয়। ক্ষত্রিয় জীবন দিয়ে দিতে হয় তাদের। ক্ষত্রিয়ের এমনি প্রচণ্ড তার দায়িত্ব। এবং সবচেয়ে ওপরে কে থাকে? ব্রাহ্মণ। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্রাহ্মণ লোকটা করে কি? এ উপরে উঠলো কি দিয়ে? ব্রাহ্মণ লোকটা উঠলো একটা জিনিস দিয়ে, পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিস, বই পড়া। ব্রাহ্মণ বই পড়ে, এর চাইতে কঠিন জিনিস পৃথিবীতে নাই। আমি একটা বই পড়তে অনেক দেরি করে ফেলেছি, সেটা হচ্ছে স্টিফেন হকিংয়ের সময়ের ইতিহাস। তো কিছুদিন আগে আমি বইটা পড়া শুরু করলাম। শুরু করার পরে এক একটা তথ্য এমন বিস্ময়কর যে আমার সমস্ত শরীর কেঁপে কেঁপে ওঠে। আমি তখন অনেকের সঙ্গে বইটা নিয়ে আলাপ করতে চেষ্টা করলাম। তো যাকেই জিজ্ঞেস করি, হ্যাঁ হ্যাঁ পড়েছি, প্রত্যেকেই একই কথা বলে। তো আমি তখন তাদের সঙ্গে ওই বইয়ের মধ্যে যেসব জায়গা আমাকে উজ্জীবিত করেছে সেই সব জায়গা তুলে আমি আলাপ করতে লাগলাম যে ওই বিষয়টা আপনার কি মনে হয়। কিন্তু দেখি তাদের চোখে কোনো আলো নাই, কোনো দীপ্তি নাই। তখন আমি বুঝলাম যে তাদের অনেকেই বইটা দেখেছেন কিন্তু পড়েননি। যেমন আমার সেক্রেটারি সাহেবের যেরকম হয়েছে, অসুখের কারণে ডাক্তার বলে দিয়েছেন সব খাওয়া বন্ধ। আমারও তাই হয়েছে, আমাকেও বলে দিয়েছে সব রকম খাওয়া, যা কিছু খেতে মানুষ চায় সেটা বন্ধ, যেটা চায় না সেটা খোলা আছে। সুতরাং আমি যখন বিয়ে বাড়িতে যাই, আমি বিয়ে খেতে যাই না, বিয়ে দেখতে যাই। তো আমাদেরও ওরকম বই আমরা দেখি, বই আমরা পড়ি না। কাগজে আমার একটা লেখা বেরিয়েছে, ধরা যাক, আমার বন্ধু দেখে বলবে, আরে তোমার লেখাটা দেখলাম। আমি তো বুঝলাম আমার সর্বনাশ। উনি দেখেছেন কেমন, উনি পড়েননি যে সেই কথাটাই বললেন ভালো সুন্দর শব্দে যে আমি দেখেছি। তো এখন বই পড়াটা খুব কঠিন। সবচেয়ে সভ্য সমাজেও পাঠ্য বই পড়া কিন্তু অনেক সোজা, কারণ পাঠ্য বই মানে টাকা। লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। সুতরাং পড়তেই হবে গাড়ি ঘোড়া চড়তে হলে, এবং না পড়তে চাইলে পিটিয়ে পড়ানো হবে। কিন্তু মুক্তি নাই, তোর গাড়িতে উঠতেই হবে। সেই বই না পড়ে কোনো পথ নাই। পরীক্ষা আসলে মুখস্থ আজকাল একটু কম হচ্ছে সৃজনশীল প্রশ্নের কারণে, কিন্তু তবুও আমার মনে হয় যে অনেক গাইড টাইডের কারণে ওইখানেও কিছু ন্যা আছে। কিন্তু যে বই মানুষকে টাকা দেয় না কিন্তু বিকশিত করে, বড় করে তোলে, সে বইয়ের পাঠক কিন্তু পৃথিবীতে অত্যন্ত কম। এই যে আমরা যে বইগুলো এই শেখায় প্রকল্পের আওতায় পড়াচ্ছি, নিজেরা পড়াচ্ছি, আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে পড়াচ্ছি, নানানভাবে যাওয়ার চেষ্টা করছি,
সে বইয়ের পাঠক পৃথিবীতে যদি 100 জন লোক থাকে তার মধ্যে 6 জন এই সব বই পড়ার ক্ষমতা রাখে, পড়ুক বা না পড়ুক। সবাই বলে যে পড়ি পড়ি, পড়া ভালো, এটা সেটা, কিন্তু পড়ার সময় পড়ে না। কারণ এটা একটা অত্যন্ত যে বই মানুষকে বড় করে তোলে, নিজের চাইতে নিজেকে উপরে নিয়ে যায়, সে বই পড়া কিন্তু পৃথিবীতে খুবই কঠিন। আমরা যখন বই পড়ানো শুরু করেছিলাম আজ থেকে 40 বছর আগে, তখন আমাকে সবাই বলেছে, তুমি কি পাগল নাকি এই সমাজের মধ্যে বই পড়াতে যাচ্ছ? আমাদের দেশে সংস্কৃতি মনা সুরুচিপূর্ণ সুশিক্ষিত হিন্দুরা আমাদের ছেলেবেলায় দেখেছি বই পড়ত। যখন 47-এর দেশ বিভাগ হয়ে গেল, তারপরে আস্তে আস্তে সেই হিন্দু এখান থেকে চলে গেল, একটা নতুন সমাজ উঠল। সেই সমাজের মধ্যে শিক্ষা নাই, আলো নাই, জ্ঞান নাই, বই নাই, কিচ্ছু নাই। খুবই করুণ একটা সময় আমাদের গেছে। আমাকে সবাই বলে যে তুমি কি পাগল, তুমি বই পড়াতে চাও? আমি বললাম যে দেখো, ব্রিটিশরা যেভাবে চা ধরিয়েছিল আমাদেরকে, কেমন আমরা তো চা খেতাম না, চা কি তাও জানতাম না। ব্রিটিশরা চায়ের চাষ শুরু করলো এক সময় সিলেটে এবং চট্টগ্রামে, আসামে, দার্জিলিংয়ে, এবং সেই চা আমাদের বিক্রি করবে। লোকে খায় না, খেতে চায় না, কিনতে চায় না। তখন তারা বিনা পয়সায় খাওয়ানো শুরু করল। খেতে খেতে 1 দিন 2 দিন 3 দিন, বাহ ভালোই তো লাগে, গাটা একটু চাঙ্গা হয়, হ্যাঁ তাহলে তো ভালোই, চাটা তো ভালোই। যেদিন তারা খাওয়া শুরু করলো সেদিন বিনা পয়সা বন্ধ হয়ে গেল। সেদিন থেকে পয়সা দিয়ে চা কিনতে হবে। কিন্তু তারপরেও চা খায়, এবং এত খায় যে আজকে বাংলাদেশের চা আর রপ্তানি হয় না, সব চা বাঙালিরাই খেয়ে। কেমন এমনভাবে চা খাওয়া ব্রিটিশরা আমাদের শিখিয়েছে। তা আমি বলতাম যে ব্রিটিশরা যেভাবে আমাদের চা ধরিয়েছিল সেইভাবে আমরাও ধরাবো। আমি একটা গল্প বলে শুধু শেষ করি, এই ধরানোটা কি জিনিস। সেটা হচ্ছে, রবীন্দ্রনাথের বড় ভাই ছিলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। তখন খুলনা থেকে কলকাতায় একটা স্টিমার সার্ভিস চালু হলো। একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্টিমার, আর তার সঙ্গে প্রতিযোগিতায় নামলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, আরেকটা স্টিমার নামিয়ে দিলেন। এটা গল্প শুনেছি, আমি এতটা সঠিক বলতে পারবো না, তবে কাছাকাছি ঘটনা ঘটেছিল। তারপরে দেখা যায় যে এই স্টিমারও কিছু যায়, ওই স্টিমারও কিছু যায়। তখন জ্যোতিরিন্দ্রনাথ ঘোষণা দিলেন যে আমার লঞ্চে যদি কেউ আসে তাহলে অর্ধেক দাম দিলেই হবে। তখন দেখা গেল সব জ্যোতিরিন্দ্রনাথের লঞ্চে। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির লঞ্চ বলল যে আমার লঞ্চে যদি ওঠে তাহলে বিনা পয়সায় যেতে। কেমন? তখন দেখা গেল যে সব ইস্ট ইন্ডিয়া কোম্পানির লঞ্চে যাচ্ছে। তারপরে এদিকে বলল যে যদি আমার এখানে হয়, মানে লঞ্চে উঠতো, তাহলে পয়সা তো দিতেই হবে না, উল্টো একটা রুমাল দেওয়া হবে। তো তখন সকলেই সেই রুমালের পেছনে ছুটতে লাগলো। তারপরে ওদিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলল যে রুমাল তো দেবই, বিনা পয়সায় তো যাবেই, রুমাল তো দেবই, খাওয়াও ফ্রি। এদিকে এসে বললেন যে খাওয়া ফ্রি, তার সঙ্গে চা ফ্রি। কেমন? এইভাবে প্রতিযোগিতা করতে করতে শেষে জ্যোতিরিন্দ্রনাথের কোম্পানি ফেল পড়ে গেল। কারণ যে শক্তিমান সেই শেষ পর্যন্ত টিকতে পারে এরকম জায়গাতে, দুর্বল টিকতে পারে না। তা আমরাও এই বই পড়ার কর্মসূচি শুরু করেছি, বহুদিন চালিয়েছি, কিন্তু 2 লক্ষের বেশি পাঠককে আমরা ধরতে পারিনি। কারণ যে টাকা, যে অর্থবল দরকার সেটা আমাদের ছিল না। কেমন? 2 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, আমরা 4 লক্ষ পাঠককে পড়িয়েছি। কিন্তু এখন এই সেকায়, এই শিক্ষা মন্ত্রণালয়ের সমর্থন পাওয়ায় এইবার আমাদের এখানে 24 লক্ষ পাঠক বই পড়ল। এর চাইতে আনন্দের কথা আমার জীবনের জন্য আর কিছু নাই। কারণ আমি এই জন্যই চেষ্টা করেছিলাম। আর আপনারা
সবাই মানে প্রাণপণে কাজ করেছেন, না হলে সেরা হওয়া অত সহজ নয়। সবাই কাজ করেছেন, সব সংগঠকই কিছু না কিছু পরিশ্রম করেছেন। কেউ হয়তো কম করেছেন, কেউ মাঝারি, কেউ অনেক ভালো। আমরা যেন এই কথাটা মনে রাখি যে শ্রম যদি দিতেই হয় তাহলে শ্রেষ্ঠ হতে হবে।